আমি আজকে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, যেটা চ্যাপ্টার 8 ত্রিকোণমিতিক, সেটা শুরু করছি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই সমাধানের কিছুটা পোর্শন ক্লাস 10-এ করেছিলে, যেমন তোমাদের এরকম থাকতো সাইন থিটা ইকুয়াল টু, ধরো যদি এরকম থাকতো সাইন থিটা ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 60 আমরা এরকম লিখতাম ক্লাস 10। কিন্তু তখন আমরা যেহেতু শুধুমাত্র সূক্ষ্ম কোণের উপরেই পড়াশুনো করতাম, তাই এইভাবে লেখা যেত। কিন্তু এখন যদি এরকম থাকে, আমরা যে কোনো ক্ষেত্রে কিন্তু এরকম লিখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কিছু সমাধান শিখতে হবে। যেমন ধরো, এই যে সাইন 60 ডিগ্রি মানটা, থিটার মান 60 ডিগ্রি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি সাইন থিটার মানটা পজিটিভ, তাই তো? আগে যেহেতু প্লাস সাইন, তাহলে সাইন থিটার মানটা পজিটিভ কী কী ক্ষেত্রে হতে পারে আমরা এখন এগুলো শিখেছি। যে ফার্স্ট কোয়াড্রেন্টে তো হবেই, সেকেন্ডেও হয়। যেহেতু ঘড়ির কাঁটার গতির বিপরীত দিকে ঘোরে কোণ, তার মানে এইটা আর এইটা, এখানে সাইন থিটার মান পজিটিভ হয়, সাইন 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যেহেতু পাচ্ছি যে দুটো মান, তাহলে আগের মতো করলে হবে না। তাই এক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? এক্ষেত্রে আমাদের সূত্র হবে হচ্ছে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস, এখানে কত হচ্ছে পাই বাই 6, বা এইটার মানটা কত হচ্ছে পাই মাইনাস পাই বাই 6। এই যে এই মানটা কত হয় পাই মাইনাস পাই বাই 6, এগুলো জানো। ঠিক একইভাবে কস থিটা যদি আমরা ধরি, কস থিটার মানটা কী হয়? এখানে পজিটিভ হয় আর এখানে পজিটিভ হয়, তাহলে দুটো কোয়াড্রেন্টে পেতে পারি। ঠিক একইভাবে ট্যান থিটার মানটাও যদি আমরা ধরি, ট্যান থিটা ইকুয়াল টু, ধরো দিয়ে দিল √3, তাহলে থিটা ইকুয়াল টু 60, তাহলে সেটা কোথায় কোথায় পজিটিভ হতে পারে? এখানে হতে পারে আর থার্ডে হতে পারে। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু আগের বারের মতো নির্দিষ্ট মান পাচ্ছি না। তার সাথে একটা নতুন জিনিস সামনে অ্যাড হলো 2n পাই। 2n পাইটা কী জিনিস? 2n পাইটা হচ্ছে, দেখো, অর্থাৎ এনটা যেখানে পূর্ণ সংখ্যা, যদি এনের মান 0 হয় তাহলে প্রথমবার হলো, এনের মানটা 1 হলে সম্পূর্ণ একবার ঘুরে এসে আসা, মানে কি 2 পাই ঘুরে আসা, এসে আবার এইটা হলো। এনের মান যদি 3 পাই হয়, আবার যদি এনের মান মাইনাস, মানে কি ঘড়ির কাঁটার গতির বিপরীত দিকে ঘোরা। তাহলে এইভাবে আমরা এই কোণগুলো নির্ণয় করতে পারি। দেখো তোমাদের বইতে প্রথমেই এগুলো দিয়ে দিয়েছে যে এই যে থিটার মান, সরি এখানে মাইনাসটা না, অনলি প্লাস 2n পাই। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে এনের মান বসিয়ে আমরা মানগুলো বার করতে পারি। এবার যদি সাইন থিটা ইকুয়াল টু 0 বলে, সাইন থিটা ইকুয়াল টু 0 কখন হয়? এটা আমরা সাইন থিটার মান যখন 0 হচ্ছে, সেই জায়গাগুলো আমরা এই মানগুলো পেয়েছি। সাইন 0 0, কিন্তু cos 0 1, তাই তো? আবার tan 0 0, আবার সাইন পাই বাই 2-র মান হচ্ছে 1, cos পাই বাই 2-র মান 0। তার মানে সাইন থিটার মান যখন 0 হচ্ছে, তার মানে হচ্ছে সেটা হচ্ছে সাইন 0 ডিগ্রির মান। কিন্তু cos থিটার মান যখন 0 হচ্ছে, সেটা হচ্ছে cos পাই বাই 2-এর মান। কেন? দেখো এইখানে যদি এই যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটাই যদি না থাকে, অর্থাৎ এই ওপিটা আস্তে আস্তে ও এক্সের সাথে চলে আসে, তখন থিটার মান 0 হয়ে যাবে। আমরা জানি যে সাইন পাই, সাইন 2 পাই প্রত্যেকটা ক্ষেত্রেই 0 হয়, তাই তো? প্রত্যেকটা ক্ষেত্রেই 0 হয়। তাহলে এক্ষেত্রে আমরা তাহলে থিটা ইকুয়াল টু কী লিখছি? থিটা ইকুয়াল টু n পাই, যেখানে n যে কোনো একটি পূর্ণ সংখ্যা। ঠিক একইভাবে cos থিটার ক্ষেত্রে তাহলে কী লিখব? cos থিটার ক্ষেত্রে লিখব পাই বাই 2, কারণ cos পাই বাই 2-র মান 0 হয়। তাহলে দেখো এইখানে কি বলছে এই লাইনটা, যে স্পষ্টতই x ইকুয়াল টু 0 হবে যদি অন্তিম বাহু OP OY বা O এর সঙ্গে মিলিত হয়, তাই তো? অন্তিম বাহু OP যখন এই OY এর সঙ্গে মিলিত হয়, তখন এটা কি হয়ে গেল? পাই বাই 2। তাহলে এইটা যখন পাই বাই 2 পুরোটা হয়ে গেল, তখন সেক্ষেত্রে দেখো আমাদের এই যে মানটা সঙ্গে যদি হয়, তখন থিটার মানটা পাই বাই 2 হয়ে গেল। তাহলে থিটার মানটা যখনই পুরোটা পাই বাই 2 হয়ে গেল, তখন আর আমরা এই ওয়াই এগুলো কিছুই পাচ্ছি না, তাই তো? সেক্ষেত্রে যদি থিটা পাই বাই 2 মানটা যখন নেই, আমাদের cos থিটার মানটা 0 হয়, এটা বোঝা গেল।
তাহলে এই থিটার মানটা বলেছে বিজোড় গুণিতক। কেন বিজোড় গুণিতক বলেছে? বিজোড় গুণিতক বলার কারণ দেখো আমরা যদি পাই 2π/2 নেই মানে পাই, 4π/2 নেই মানে 2π, সেই জন্য আমাদের, কারণ পাই সাইন কস পাই এর মান কিন্তু 0 হচ্ছে না, সাইন পাই এর মান 0 হচ্ছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে বিজোড় গুণিতকগুলো নিতে হবে। তখন cos θ = 0 হলে থিটার মান কত? এই যে বিজোড় সংখ্যাকে আমরা কিভাবে ধরি 2n + 1, জোড় সংখ্যাকে আমরা কিভাবে ধরি 2n, সেই জন্য দেখো 2n + 1 π/2। এখানে যেহেতু আমরা জোড় সংখ্যা ধরেছি তাই এখানে আমরা কি লিখেছি 2n পাই, তাই তো? একটা পূর্ণ আবর্তন করা মানে 2π পরিমাণ আবর্তন করা, সেই জন্য 2n লিখেছি। ঠিক একইভাবে আমরা ট্যান থিটার মানটাও বার করতে পারি। যেহেতু y = 0, এই সাইন থিটার সূত্র থেকে লিখলাম nπ। cot θ = যদি 0 হয় তাহলে cos থিটার এই সূত্র থেকে লিখলাম 2। যেহেতু y = 0 হচ্ছে, এখানে x = 0 হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। এবার সাইন থিটার মান যদি একটা কোনো মান হয় যার মান -1 থেকে +1 মধ্যে, কেন এই কথাটা লিখছে? কারণ আমরা জানি সাইন থিটার মান কখনোই 1 থেকে বড় হয় না, তাই তো? -1 থেকে +1 মধ্যে থাকে। সেই জন্য সাইন থিটার মান যদি কোনো একটা ধ্রুবক সংখ্যা হয়, অর্থাৎ সেটাকে আমরা যদি সাইন আলফা ধরে নিই, তাহলে সেখান থেকে আমরা থিটা = কি লিখতে পারি? থিটা = আমরা লিখতে পারি, এই ক্যালকুলেশনগুলো করে এটা একটু নিজে দেখবে, থিটা = nπ - 1 n আলফা। এবারে দেখো, এবার cos θ sin θ একই রকমভাবে রয়েছে, বাকিগুলো আমি অঙ্ক করাতে করাতে বলবো। এবারে দেখো, কোনো অঙ্কের ক্ষেত্রে সাইন থিটার আমরা যে সূত্রটা দেখলাম সেই সূত্রটা ক্যালকুলেশন করাটা আমাদের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়, তাই আমরা নর্মালি অঙ্কগুলোকে চেষ্টা করব cos থিটার আকারে ভাঙিয়ে নেব। যেমন ধরো এই যে প্রথম অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা কি রয়েছে? sin 2θ = cos 3θ। তোমরা ক্লাস 10-এ এগুলো করতাম আমরা, পূরক করো, মনে আছে নিশ্চয়ই। এখানে আমরা এই পাশটাকে সাইন থিটায় না ভাঙিয়ে এই পাশটাকে আমরা কস থিটায় ভাঙাই। তার মূল কারণ কিন্তু ওই একটাই, যে আমাদের সাইন কস থিটায় করলে যে সুবিধাটা হয়, সাইন থিটায় ক্যালকুলেশনটা একটু ঝামেলার হয়, ঠিক আছে? তাহলে এখানটা আমরা কি লিখব? cos π/2 - 2θ, পূরক কোণ অনুযায়ী cos 3θ। তাহলে আমরা cos 3θ সমান কত পাচ্ছি? তাহলে আমরা যদি এইভাবে লিখি cos 3θ = cos π/2 - 2θ, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 3θ = cos θ = cos আলফা হলে থিটার সূত্র কি? 2n + 1 × π/2 - 2θ। তাও আমি আরেকটা সূত্রটা দেখে নিই, মোস্ট প্রবাবলি এটাই সূত্র। cos θ = cos আলফা হলে θ = 2nπ, সরি, θ = 3θ = 2nπ প্লাস আলফা। আলফার মান কত? π/2 - 2θ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 5θ = কি পাচ্ছি? দেখো, পাইটা যদি 2 দিয়ে যদি রসাউ করি 4n + 1, তাই তো? 2 দিয়ে লসাউ করলে π/2টা বাইরে চলে গেল, তাহলে θ = আমরা কি পাচ্ছি? 4n + 1 π/10। এবার আমরা যদি n এর মান 0 ধরি, তাহলে পাইয়ের মান, থিটার মান কত পাচ্ছি? π/10। n এর মান যদি 1 ধরি, তাহলে n এর মান 1 ধরলে কত হচ্ছে? যেখানে n একটা পূর্ণ সংখ্যা, 0 ±1 ±2, এটা ব্র্যাকেটে কিন্তু সব জায়গাতে লিখতে হবে। তাহলে n এর মান যদি 1 ধরি, 4 আর 1 5, 5 দিয়ে কাটাকাটি হলো, তাহলে π/2, তাই তো? 4 আর 1 4 আর 1 5, আর তারপরে কি পাচ্ছি? এবার n এর মান যদি 2 ধরি, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে 9 π/10, এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ঠিক একইভাবে এই অঙ্কটা আরও ইজি হয়ে গেল, আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, সরি, এই অঙ্কটা দেখো, এটাকে এপাশে নিয়ে যাবো, একই রকম। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? 3 নম্বর কি হয়েছে? 2 sin² x - 1 + 1 = 0, তো তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? দেখো, এইটাকে আমরা লিখতে পারি -cos 2θ 2x,
তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমরা জানি কেন ওই মাইনাস কস 2x লিখলাম, 1 - 2 sin স্কোয়ার এক্স ইকুয়াল টু কস 2x। এখানে যেহেতু মাইনাস কমন নিতে হচ্ছে তাই মাইনাস কস 2x ইকুয়াল টু লিখলাম। তাহলে এই 1টা এই পাশে চলে গেল, -1। তাহলে cos 2x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, cos 2x ইকুয়াল টু 1 হলে cos ইকুয়াল তাহলে 2x ইকুয়াল টু, এখান থেকে আমাদের cos 2x এর সূত্রটা কি, cos 2x ইকুয়াল টু 1 হলে 2x ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 2n পাই। তার মানে এখানে 2x ইকুয়াল টু 2n পাই, তাহলে x ইকুয়াল টু n পাই। তাহলে এখান থেকে আমরা মানগুলো বার করতে পারি, n ইকুয়াল টু 0, তারপর পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এইভাবে যেতে পারি। ঠিক আছে, দেখো ঠিক একইভাবে cos m থিটা ইকুয়াল টু সাইন n থিটা, আমরা সাইন n থিটাটাকে এই পাশে আনবো। সাইন n থিটাটাকে এই পাশে আনলে কি হয়, সাইন থিটা ইকুয়াল টু cos π/2 মাইনাস n থিটা, তারপর একই সূত্র। আচ্ছা, cos m থিটা, এই অঙ্কগুলোকে আমাদের কি করতে হবে, 5 নম্বরটা দেখো। তাহলে দেখো 5 নম্বরটায় কি আছে, cos m থিটা প্লাস cos n থিটা ইকুয়াল টু 0। তাহলে আমাদের cos a প্লাস cos b সূত্র কি, 2 cos m প্লাস n থিটা বাই 2 ইন্টু cos m মাইনাস n বাই 2 থিটা, এই তো ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, 2টা চলে গেল। তাহলে হয় এটা ইকুয়াল টু 0, না হয় এটা ইকুয়াল টু 0। তাহলে হয় এটাই cos m প্লাস n বাই 2 থিটা ইকুয়াল টু যদি 0 হয়, এখান থেকে আমরা থিটার মান বার করতে পারছি 2n প্লাস 1 π/2 করে। ঠিক একইভাবে এটাকেও 0 করে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 π/2 করে এর মানও বার করতে পারছি। ঠিক আছে, তাহলে 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বরটা দেখো, 3 sin স্কোয়ার থিটা প্লাস 7 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 6। আমি যদি এই 7 cos স্কোয়ার থিটার থেকে 3 cos স্কোয়ার থিটা নিয়ে নিই, তাহলে 3 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 হয়ে গেল, মানে 1। আর এখানে পড়ে থাকলো 4 cos স্কোয়ার থিটা, ঠিক আছে, ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 3টা যদি ওপাশে চলে যায় তাহলে 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 3। তাহলে cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3/2। আচ্ছা, এটা হচ্ছে cos 30 ডিগ্রির মান, তাই তো, π/6। তাই যদি হয়, আমরা জানি cos অফ মাইনাস সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কিন্তু cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস cos থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, cos অফ প্লাস মাইনাস, এটা যদি ভেতরে নিয়ে নিই, cos অফ মাইনাস প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে এটা, তারপরে একই রকম। আচ্ছা, এইবারে দেখো এই অঙ্কটা, এই যে ট্যান থিটারটা আমরা কি করব, এটাকে π/2 মাইনাস থিটা, তা ট্যান আলফা ইকুয়াল ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে যে সূত্রটা আছে, থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, ওই সূত্রটা অ্যাপ্লাই করব। এটাকেও তাই এপাশে নিয়ে যাব। তারপরে কি লিখব, ট্যান অফ মাইনাস, এটাকে ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, মাইনাস ট্যান থিটা। তাহলে এখানে এই যে থিটাটা, এটা কি হচ্ছে, ভেতরে চলে যাচ্ছে, মাইনাসটা ভেতরে চলে যাচ্ছে, কথাটা কি বোঝা গেল? যেহেতু কট মাইনাস কট থিটা, তো সেটাকে আমরা কি লিখছি, π/2 মাইনাস থিটা। এবারে দেখো, যখন এই মাইনাসটাকে আমরা ভেতরে নেব, ট্যান অফ কি জানি আমরা, ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। তাহলে এখানে মাইনাস ট্যান থিটা আছে, তাহলে ওটাকে আমরা লিখতে পারি ট্যান অফ মাইনাস থিটা। তাহলে এই মাইনাসটা ভেতরে চলে আসলো, তারপরে ক্যালকুলেশন। আচ্ছা, এই অঙ্কটাকেও সেই সাইন এ প্লাস সাইন বির সূত্র, এটাকেও তাই। 11 নম্বরটা, হ্যাঁ 11 নম্বরটাও তাই। এটাকে আমরা কি লিখবো দেখো, 11 নম্বরটা একটু অন্যরকম বলে দিই। 11 নম্বরটাকে যদি আমরা সাইন কসে ভাঙাই, আমরা কি পাচ্ছি, সাইন কসে ভাঙালে সাইন এক্স বাই কস এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু 2। তার মানে হলো সাইন স্কোয়ার এক্স
প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 2 সাইন এক্স কস এক্স সাইন এক্স কস এক্স, তার মানে এখানে পেয়ে গেলাম 1। তাহলে হাফ ইকুয়াল টু সাইন এক্স কস এক্স মানে কি সাইন 2x, তাই তো? তার মানে সাইন 2x ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে দেখো সাইন 2x ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান বার করতে পারি। তাই ঠিক একইভাবে তোমরা এই অঙ্কটাও চেষ্টা করবে। হ্যাঁ, 12 নম্বর 13 নম্বর সব একই টাইপের। আচ্ছা, 14 নম্বরটা এখানে কি হবে, থিটা √15 - 1/4 অংশকোণে এই অঙ্কগুলো করেছিল সেইভাবে। তো √15 - 1/4 এটা হচ্ছে সাইন 32 ডিগ্রি বা 54 বা 18 ডিগ্রি এরকমের মান, সেটা লিখবো। এটাও তাই, এটাও তাই। আচ্ছা, এর মধ্যে একটা অঙ্ক আমি একটু করে দিই, তাহলে বাকিগুলো তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, আমি ওই যে অঙ্কগুলো রয়েছে 12, 13 নম্বরটা পারবে আশা করি। 13 নম্বরটা যেটা রয়েছে, দেখো সাইন কসের 13 নম্বরটাকে যদি সাইন কসে ভাঙাই কি হয়, তারপর 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্সটা এই পাশে চলে গেল, আর এটা কি হলো সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4, তাই তো? তাহলে সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 যদি আমরা করি, আর এখানে যদি 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স আসে, এটাকে যদি এপাশে নেই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এটা যদি এখানে আসে তাহলে কি পাচ্ছি, সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। তার মানে ওটাকে আমরা লিখতে পারি কস 2x তার হোল স্কোয়ার, তার মানে কস স্কোয়ার 2x, তাই তো? ইকুয়াল টু 0, তার মানে কস 2x ইকুয়াল টু 0, সেখান থেকে মানটা বার করতে পারছি। আচ্ছা, এবারে দেখো এই যে লাস্টের যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো কিন্তু আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। যেমন ধরো 14 নম্বর অঙ্কটা একই টাইপের, আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো পারবে। সাইন 4 থিটা প্লাস 1 ইকুয়াল টু √5, তাহলে এখান থেকে পাচ্ছি 4 সাইন 4 থিটা ইকুয়াল টু √15 - 1, আর এই 4টা তাহলে নিচে চলে আসলো। এটা সম্ভবত সাইন 18 ডিগ্রির মান, তাই তো? এটা যদি এবার সাইন 18 ডিগ্রি হয়, সাইন 18 ডিগ্রি মানে হচ্ছে π/10, এবার সাইন 4 থিটা ইকুয়াল টু সাইন 10 ডিগ্রি হলে থিটার মান আমরা বার করতে পারছি। ঠিক আছে, তোমাদের আমি খুব ধীরে ধীরেই করাচ্ছি, আজকে আমি এইটুকু করালাম। এমসিকিউ আর এসএকিউগুলো, মানে অতি সংক্ষিপ্তগুলো, এসএকিউ নয়, অতি সংক্ষিপ্তগুলো, এইগুলো তোমরা ভেরি শর্ট টাইপগুলো এই পর্যন্ত 16 নম্বর পর্যন্ত করে প্রবলেম আমাকে দেখাবে, কোন অঙ্কগুলো আটকাচ্ছে বলবে।